বিসমিল্লাহির রহমানির রহিম। আই এম ব্যাক ওয়ান্স এগেইন। আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততার মধ্যে আবার ফিরে এসেছি তোমাদের জন্য গুড নিউজ যে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা কাভার হচ্ছে নতুন একটা সেলফোন দিয়ে ভিডিও করা হচ্ছে। ভিডিও সেলফোন দিয়ে করা হয় আমার। আর একটা বিষয় আমি একটু শেয়ার করি, আজকে যে আমার গায়ের শার্টটা পরা, এই শার্টটা হচ্ছে আব্বু আম্মু হজে যাওয়ার সময় আমাকে মা কিনে দিয়েছিলেন বাবার টাকায়। হজে যাওয়ার সময় কিনে দিয়েছিলেন এবং এখন আর আম্মু নেই। আম্মুর একটা শেষ স্মৃতি আর কি। তো হচ্ছে কি, যখন এই ভিডিও ক্লাসটাতে এই স্মৃতিটা থাকবে তখন স্থায়ী হয়ে থাকবে, হয়তো শার্টটা থাকবে না, ভিডিও ক্লাসটা স্থায়ী হয়ে থাকবে। তোমরা যারা ভিডিওর মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ, তারা আমার আব্বাজান আম্মাজানের জন্য দোয়া করবে, আমার সন্তানদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তোমরা অনেক বড় হও। আজকে আমরা দারুণ একটা ক্লাস শুরু করব, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বলো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, আদারওয়াইজ কম্পিউটার সায়েন্সের ধারে কাছেও না, কমার্সের আর্টসের স্টুডেন্টরা যখন পাবলিক ইউনিভার্সিটিতে কোন একটা ভালো সাবজেক্টে অনার্স করবে, তখনও অ্যাটলিস্ট 3 ক্রেডিটের নন মেজর কোর্স থাকবে সি প্রোগ্রামিং। তো যারা আসলে শিখবে প্রত্যেকের কাজে লাগবে এবং হচ্ছে দেখা যাবে যে অ্যাপ্লাই ফিজিক্সে বায়োকেমিস্ট্রিতে যথেষ্ট সিট পাবে না। তোমাদের টার্গেট আছে হচ্ছে মেডিকেল সায়েন্সে পড়ার, অনেক স্টুডেন্ট আছে ডাক্তার হতে চেয়েছে, বাট বাস্তবতা হলো এই যে মাত্র 85% স্টুডেন্টও বা 15% অ্যাটলিস্ট ডাক্তার হতে পারে, তাদের এই টার্গেটটা ফুলফিল হয়। 85% স্টুডেন্ট কিন্তু কম্পাউন্ডারও হতে পারে না। স্টুডেন্টস, যদি তুমি আইসিটি ভালোভাবে বুঝতে পারো, যদি তুমি সি প্রোগ্রামিং ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি ফ্রিল্যান্সিং করে অ্যাপস ডিজাইন করে অ্যান্ড্রয়েডের বাসায় বসেও কিন্তু পার মান্থ 1 মিলিয়ন বিডিটি আর্ন করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা এই বেসিকটা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিন আগেও আমাকে একজন স্টুডেন্ট ফিডব্যাক জানিয়েছে, ও এখন কম্পিউটার সায়েন্সের লিডিং ইউনিভার্সিটিতে, সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে পড়তেছে। তার হচ্ছে আমার যে এই ক্লাসগুলো ছিল, তার ক্লাস নোটটা ছিল, সেই ক্লাস নোটটাই ফার্স্ট ইয়ারে অনেকটা কভার আপ করে ফেলছে। খুব এনজয় করতে পারবে যে আমি এটা বেসিকটা ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। 3টি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয়। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার নাম্বার। এই ইন্টিজার নাম্বারটা আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমে এখানে কিছুই এফেক্ট করবে না। আমরা আজকে এখানে অ্যালগরিদম, ফ্লো চার্ট, কনসিকুয়েন্ট সি প্রোগ্রাম দেখব। আমরা ধরেই নিচ্ছি যে তোমরা ফ্লো চার্ট, অ্যালগরিদম কি, সুডো কোড কি এগুলো জানো। কিন্তু আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে হয়তো আমরা ফ্লো চার্ট, অ্যালগরিদমের মধ্যে সুবিধা অসুবিধা, কম্পারিজন এগুলো করে দিব। কিন্তু আমাদের এখন বেসিক নিড হচ্ছে সি প্রোগ্রামের ক্লাসটা বুঝে ফেলা। তারপর ওইগুলো আমি পরে এক সময় ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপলোড করে দেবো। 3টি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করার জন্য আমাদেরকে আমি ফ্লো চার্টটা আগে করি। যদিও আমরা ব্যাকরণগতভাবে অ্যালগরিদম আগে করার কথা। ফ্লো চার্টের এরকম ভাবে আমরা লিখি ফ্লো চার্ট, কিন্তু বোর্ড এক্সামে অনেক সময় আসে প্রবাহ চিত্র লিখো। হ্যাঁ স্যার, ফ্লো চার্ট করেছেন, প্রবাহ চিত্র তো করাননি। তাহলে প্রবাহ চিত্র কি? ফ্লো চার্টের বাংলাই হচ্ছে প্রবাহ চিত্র, প্রবাহ চার্ট চিত্র। তো 3টি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করার জন্য আমাদেরকে কাজটা শুরু করতে হবে। শুরু করার জন্য ডিম্বাকৃতি ওভাল, শুরু এবং শেষ ওভাল, মাঝখানে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে যদি আমরা বলি মিস্টার সগি সাহেব, দস্তগীর সাহেব, you are a computer, you'll have to calculate, you'll have to give us a total of 3 integer variables, and the output will also be average of the 3 integer variable. তাহলে ওই কম্পিউটার ব্যাটা বলবে কি, আমাকে বলেন স্যার কোন 3টা সংখ্যার যোগফল করতে হবে, এবং ওই 3টা সংখ্যা আমাদেরকে ইনপুট দিতে হবে, রাইট? তাহলে ইনপুট আমরা ভেরিয়েবল 3টার নাম ধরতে পারি এ বি সি, ভেরিয়েবল 3টার নাম ধরতে পারি এক্স ওয়াই জেড, ভেরিয়েবল 3টার নাম ধরতে পারি এম এন ও,
ভেরিয়েবল তিনটার নাম ধরতে পারি n1 n2 n3, ভেরিয়েবল তিনটার নাম ধরতে পারি নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, কোনো প্রবলেমের সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এবিসি ধরলাম, কিন্তু যদি উদ্দীপকে কোনো গাইডলাইন দেয়া থাকে যে তিনটি আপেলের ওজন মনে করো এম এন ও, যথাক্রমে এম এন ও, আপেল তিনটির গড় ওজন কত, বা বলা হয়ে গেল, বলে দিলে এরকম যে তিনজন বন্ধুর হচ্ছে বাজারে গিয়ে কেনাকাটা করেছে, সে এক্স টাকার বই কিনেছে, ওয়াই টাকার কলম কিনেছে, জেড টাকার অমুক কিনেছে, তো এই তিনজন বন্ধু কত টাকা মোট খরচ করেছিল সেটার জন্য সি প্রোগ্রাম করো। তখন সে কিন্তু আমাকে বলেই দিয়েছে এক্স ওয়াই জেড, উদ্দীপকে যেটা বলে দিয়েছে আমাদের সেটা ব্যবহার করতে হবে। আর যদি এরকম কিছু বলে না দেয়া থাকে তাহলে আমরা এবিসি ধরে নিব। এখন কোন স্টুডেন্ট এরকম বলতে পারে, যখন উদ্দীপকে দেয়া থাকে যে হচ্ছে একটি আপেলের ওজন 220 গ্রাম, দ্বিতীয় আপেলের ওজন 250 গ্রাম, তৃতীয় আপেলের ওজন 280 গ্রাম, তাহলে 220 250 280 যদি আপনি ইনপুট নেন, তাহলে আপনার এই প্রোগ্রামটা শুধুমাত্র ওই নির্দিষ্ট কয়েকটা মানের জন্যই কাজ করবে। আপনারা একটা ক্যালকুলেটর নিয়ে আসছেন বাজার থেকে, এই ক্যালকুলেটর শুধুমাত্র তিনটা সংখ্যার যোগফল দেয়, তিনটা সংখ্যার গড় করে দেয়, এই ক্যালকুলেটর ছুঁড়ে ফেলে দেবো আমরা এবিসি দিব। এটাকে বলে চলক বা ভেরিয়েবল, যেটার মান ইউজার যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। স্টুডেন্টস, এই ক্লাস অনেক বড় হবে, অনেক কথা, আর আমি পার্টে পার্টে করবো। এটা মনে করো আমাদের সি প্রোগ্রাম, বেসিক সি প্রোগ্রাম ক্লাস 1 পার্ট 1 ফেজ 1, আবার ফেজ 2 তে আসবো। আমি আমার স্টুডেন্টদেরকে বলি চলো আমরা 2 লাইন শিখি। এই 2 লাইনে শিখতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। তো তুমি এই 1.5 ঘন্টা ব্যবহার করো, সামথিং ইজ ওয়েটিং ফর ইউ। তাহলে দেখো ইনপুট নেওয়া শেষ। ইনপুট নেওয়া শেষ পরে আমরা দেখো এই তীর চিহ্নটা একদম বরাবর বসাবো। আমি বাচ্চাদের মতো করে বলে দিচ্ছি, এই তীর চিহ্নটার গ্যাপ, এই তীর চিহ্নটার গ্যাপ সুন্দর হলে, সমান হলে লেখাটা সুন্দর হবে। এইটার যে স্ট্যান্ডার্ড, এই ডেপথ আছে, মোটা আছে, এই রকম আমরা সেম সাইজের দিব। আগে লিখবো, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এরকম লিখতে গিয়ে সাম ইকুয়ালস টু আগে বক্সটা করে ফেলে, হ্যাঁ, এরপরে a প্লাস b প্লাস c এরকম হয়ে যায়। একদম বলে দিচ্ছি ভেঙে ভেঙে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তাহলে কি বলবো, আগে লিখবো সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস c, এনাফ জায়গা আছে। এখন আমি বক্সটা করব, তাহলে কাটা পড়বে না। প্রক্রিয়াকরণ, প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র, এখানে 2 মার্কের অনুধাবনের প্রশ্ন আছে। তোমার হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্টে ব্যবহৃত চিহ্নগুলো, প্রতীকগুলোর নাম এবং কাজ লিখো। তাহলে ওখানে আমরা ডিম্বাকৃতি ওভাল চিহ্নটা দিব, তারপর নাম লিখবো ডিম্বাকৃতি, এবং কাজ লিখবো স্টার্ট এন্ড, শুরু শেষ। তারপর হচ্ছে সামান্তরিক, এটা চিহ্নটা ফার্স্টে দিব, আরটা বক্স করে নাম দেব সামান্তরিক, কাজ দিব হচ্ছে ইনপুট আউটপুট। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা প্রসেসিং করব, জিনিয়াসরা এরকম করে না, বাট আমার মতো এভারেজ স্টুডেন্ট যারা আছে তারা এভারেজ ভাবে এইটা করে, অনেক সময় ভুল দেখবা মিলাবা, ঠিক এই ভুলটা স্টুডেন্টরা করে। আমি খাতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, চ্যালেঞ্জ করে দেই স্টুডেন্টদেরকে, এখানেই ভুলটা করবা, সেখানেই ভুল করে বসে থাকে। দেখো লেখে গড় a প্লাস b প্লাস c বাই 3, মাই গুডনেস। তাহলে দেখো এর মান যদি হয় 10, b এর মান যদি হয় 12, c এর মান যদি হয় 15, তাহলে 10 যোগ 12 যোগ 15 ভাগ 3, তার মানে 15 3 ভাগ করলে ভাগফল আসতেছে 5, আর এখানে যোগ 22 সমান সমান 37। কিন্তু তাদের গড় তো 37 হওয়ার কথা ছিল না, তাদের গড় হওয়ার কথা ছিল এই 27। 27 আর 10 37, সেখানে 27 হবে। 37, এই 37 ভাগ 3, তার মানে 3 ভাগ 36, 12.3333333। এইখানে একটা ব্র্যাকেট না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। তাহলে এই ব্র্যাকেটটা দিতেই হবে, ইজ আ মাস্ট। এই ব্র্যাকেটের জন্য আমি মাত্র 3 মার্কের তো প্রশ্নটা থাকে, মাত্র 3 কাটি। আর স্টুডেন্টরা বলতেই পারে যে স্যার ফার্স্ট ব্র্যাকেট না দেওয়ার জন্য 3 কাটেন, এই অ্যানসার ঠিক আছে, অ্যানসার হবে, অ্যানসার তো ধারে কাছেও যাবে না। তাহলে তুমি এরকম স্টুপিড ভুল করবা কেন, যেটা পানিশ করতে হয় আমাকে?
তাহলে এই ভুলের কাছেও যাব না, এটা একটু স্টুপিড টাইপের ছিল না লেখে, আমরা এটার কাছেও যাব না, আমরা অন্যভাবে করবো। আমরা বলবো এভিজি ইকুয়ালস টু, যোগ তো আমাদের করাই আছে, সাম বাই 3, ভুল হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, এখন আমাদের কিছু কিছু স্টুডেন্ট আর্গুমেন্ট করে, স্যার আমরা যোগফল এবং এভারেজটাকে এরকম দুইটা বক্সে দিব, এখানে আউটপুট দিব আর একটা আউটপুট দিব, এখানে বলবো সাম, এখানে বলবো এভিজি। এই স্টুডেন্টস, আমি কি এখানে ইনপুট এ, পরের বক্সে গিয়ে ইনপুট বি, পরের বক্সে গিয়ে ইনপুট সি, পরের বক্সে গিয়ে এই এরকম তিনটা বাক্স দিয়েছি? নো। তাহলে এখানে আমরা একবারে আউটপুট লিখবো, অনেকে আউটপুট লিখবে আর আমি লিখবো প্রিন্ট। একটা ডাউট তোমাদের থাকতে পারে, স্যার ভালো একটা বইতে দেখেছি সবগুলো ফ্লোচার্ট বাংলায় করা, তুমি ইংরেজিতে প্র্যাকটিস করো না? দ্যাট উইল বি মাচ মোর ইজিয়ার দেন বাংলা। শিওর, কনফার্ম। তাহলে কি হবে? প্রিন্ট সাম কমা এভিজি। হ্যাঁ, এরপরে আমাদের কাজ তো শেষ, এন্ড। এরকম ভাবে আমি স্টুডেন্টকে বলি এটার সাইজ একটু সমান সমান রাখো, দেখা যায় এটা দিছে এত বড়, এটা দিছে একটু, ভালো লাগবে দেখতে। এই হয়ে গেল আমাদের ফ্লো চার্ট। এখন আমরা অ্যালগরিদম করে ফেলি। অ্যালগরিদমটা খুবই ইজি, জাস্ট আমরা ব্যবহার করব স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 বলো, তোমরা বলার চেষ্টা করো সাথে সাথে। হ্যাঁ, যারা ভিডিও ক্লাস করছো, আমার বাবাও আমার ক্লাস দেখেন, উনি বললেন যে তুমি যে ক্লাসটা করাচ্ছো সেটা তো স্টুডেন্টের রেসপন্স পাচ্ছি না। আমি বললাম তখন বুঝিয়ে যে ইটস আ ভার্চুয়াল ক্লাস, স্টুডেন্ট আছে ভিডিওতে দেখছে। সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। হ্যাঁ, তারপর হচ্ছে স্টেপ 4 avg ইকুয়ালস টু সাম বাই 3। উনি পুলিশ অফিসার ছিলেন, অনেক কষ্ট করেছেন আমার লাইফের এস্টাবলিশমেন্টের জন্য, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, দোয়া করবে তোমরা তার জন্য। ইজ ভেরি ভেরি স্মার্ট, ড্যাম স্মার্ট। 3-4টা ফেসবুক আইডি আছে। স্টেপ 6 এন্ড, শেষ। ইজি, কোয়াইট ইজি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি একটা সি প্রোগ্রাম এখানে লিখে ব্যাক করছি। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এখন মজার বিষয় হচ্ছে যে সময় যদি আমরা পরীক্ষায় দেখে দেখে প্রোগ্রাম লিখতে যাই তাহলেও মাত্র 10টা ভুল হয়। কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু নক্তা, আলিফ, জের, জবর, পেশ আছে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে যে আই, এই ও ডট এইচ কি, এইচ হচ্ছে এরর ফাইল, আই ফর ইনপুট, ও ফর আউটপুট। এইখানে যে একটা এম্পারসেন্ট ব্যবহার করেছি, এখানে সাম আছে, এখানে এবিসির সাথে এম্পারসেন্ট আছে, কিন্তু এখানে এম্পারসেন্ট নাই। প্রত্যেকটা কারণ আমি ব্যাখ্যা করে বলবো। এমন কি দেখো, এই যে %.2f, এখানে যে আমরা একটা টিপ দিয়েছি, সেটা কেন দিয়েছি, কারণটা কি, সেটাও তোমাকে আমি ব্যাখ্যা করে বলে দেবো। সেটা সব যদি আমি তোমাকে বুঝাই দিই তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণই নাই। ইউ জাস্ট উইল প্র্যাকটিস। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, এই যে হ্যাশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ব্র্যাকেট, সেমিকোলন সবকিছু বুঝাই দেব। চলো আমরা আজকে 2 লাইন করি। আজকে আমরা এই প্রোগ্রামের মাত্র এই 2টি লাইন শিখব, মাত্র এই 2টি লাইন। আমরা নেক্সট ক্লাসে পর্যায়ক্রমে হয়তো 2 অথবা 3টি ক্লাসে ভেঙে ভেঙে এটা পড়ব। হ্যাঁ, তো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো এগুলো সব স্মল লেটার, স্মল হাত দিয়ে লিখতে হবে, দ্যাটস ওয়াই স্মল লেটার। এগুলো সব স্মল লেটার। আমরা ব্যবহার করেছি শুধু ক্যাপিটাল লেটার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এগুলো হচ্ছে সিনট্যাক্স, ব্যাকরণগত। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে রিজার্ভ ওয়ার্ড গুলো, কিওয়ার্ড গুলো, সেগুলো সব স্মল লেটার। এখানে 2 মার্কের একটা অনুধাবন প্রশ্ন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছোট হাতের এবং বড় হাতের আলাদা অর্থ বহন করে, different in capital letter and small letter. That's why it is case sensitive language. Case sensitive. C programming language is case sensitive. The small letter and capital letter
means difference value বা অর্থ বহন করে। That's why C programming language case sensitive. In fact HTML হচ্ছে case insensitive. HTML এ যদি আমরা এরকম লিখি HTML মাইন্ড করবে না, case insensitive, ছোট হাতের বড় হাতের আপার কেস লোয়ার কেস কোনো আলাদা অর্থ বহন করে না, এজন্য কেস ইনসেন্সিটিভ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্য স্তরের ভাষা বলা হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লো লেভেল ল্যাঙ্গুয়েজের পয়েন্টার সুবিধা পাওয়া যায়, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিম্ন স্তরের ভাষা পয়েন্টার সুবিধা পাওয়া যায়, উচ্চ স্তরের ভাষার লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায়। এজন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মধ্য স্তরের ভাষা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। যারা তোমরা ভার্সনে পড়ছো তারা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এই টার্মটা দিয়ে খুব ইজিলি বুঝতে পারবা। উই আর গেটিং the facilities of low level language pointer facility, and we are getting in the other hand high level language facility library function facility. That's why C programming language is called mid-level language. Thank you. Dear students, এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, এটা হচ্ছে লিংক সেকশন। মেইন ফাংশন থেকে সি প্রোগ্রাম কাজ করা শুরু করে, তারপর এখানে আছে ডিক্লারেশন পার্ট। মেইন ফাংশনের দুটো অংশ, ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট। আমি সি প্রোগ্রামের বেসিক সংগঠন প্রথিতযশা বই মাহবুবুর রহমানের বইতে আছে। বর্তমান যেটা তোমরা ফার্স্ট ইয়ারে এখন যারা রানিং আছো তাদের বইয়ের ভার্সনের 443 নাম্বার পেজে সি এর বেসিক স্ট্রাকচারে দেওয়া আছে হচ্ছে একটা ইয়েলো কালার। আমি তোমাদেরকে ভিডিওতে ছবিটা দিয়ে দেব। ইয়েলো কালার পেজে হচ্ছে উপরে দেওয়া আছে লিংক সেকশন, ডকুমেন্টেশন সেকশন, দেন লিংক সেকশনের পর হচ্ছে ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন। এমনিতেই আমি দ্রুত কথা বলি, এরপর যদি তুমি 1.5x স্পিড দিয়ে ভিডিও শুনো কিচ্ছু মাথায় ঢুকবে না। আমি যদি দ্রুত কথা বলে যাই তাহলে তুমি যেমন বুঝতে পারবে না, আমি যদি আস্তে আস্তে কথা বলি তাহলে বুঝতে পারবে না। এটা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তুমি কিছু করে খেতে পারবা ইনশাআল্লাহ। তো এই যে সেকশনটা আছে এটা হচ্ছে মেইন ফাংশনের দুইটা অংশ, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট। পেজ নাম্বার 443, ঠিক আছে, পেজ নাম্বার 443। এরপরে আসো, এখানে আমাদের তিনটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ডেটা টাইপ, ডেটা তথ্যের ধরন কেমন। 2 নাম্বার জানতে হবে আমাদের ডেটা টাইপ ডিক্লারেশন, ঘোষণার নিয়ম। ডেটা টাইপ ডিক্লারেশন এইটা জানতে হবে, এবং হচ্ছে ভেরিয়েবলের নামকরণের নিয়ম। এই তিনটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব। তাহলে ডেটা টাইপ হচ্ছে ডেটা মানে তথ্য। এটাও তুমি পেজ নাম্বার 450 এ পেয়ে যাবে মাহবুবুর রহমান বইয়ে, স্যারের বইয়ে সিস্টেম পাবলিকেশন 450 নাম্বার পৃষ্ঠায়। আমি পৃষ্ঠাটা তোমাদেরকে ভিডিওতে ইমেজ আকারে দিব। তো ওখানে হচ্ছে এরকম করা থাকবে ডেটার ডিফারেন্ট টাইপ, এরকম করে ব্রাঞ্চিং করা থাকবে। বাম সাইডে থাকবে হচ্ছে তোমার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে ক্লাস থাকবে, যেগুলো হচ্ছে আমরা বিএসসি লেভেলে শিখবো। এটা আমাদের এইচএসসি লেভেলের সিলেবাসে নেই। মাঝামাঝি বরাবর থাকবে বিল্ট ইন ডেটা টাইপ। বিল্ট ইন তৈরি করাই আছে বিল্ট ইন ডেটা টাইপ। বিল্ট ইন ডেটা টাইপের পরে ডানে থাকবে হচ্ছে তোমার ডিরাইভড ডেটা টাইপ, যেমন ফাংশন, অ্যারে। ফাংশন এবং অ্যারের হচ্ছে কিছুটা অংশ আমাদের সিলেবাসে একটু হালকা টাচ দেওয়া হয়েছে, অ্যারে এবং ফাংশন, সেটা আমরা লাস্টের দিকে জানবো, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে এই বিল্ট ইন ডেটা টাইপ। এই বিল্ট ইন ডেটা টাইপের মধ্যে তিনটা পার্থক্য করা, তিনটা ক্লাসিফিকেশন করা হয়েছে। দেয়ার আর 3 টাইপস অফ বিল্ট ইন ডেটা টাইপ: ইন্টিগ্রাল টাইপ, ভয়েড and floating point data type. Integral is integer, পূর্ণ সংখ্যা। Integral data type, there are 2 types of integral data type: integer and character. Integer হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর ক্যারেক্টার হচ্ছে অক্ষর, বর্ণ, চিহ্ন, এ থেকে যে ছোট হাতের বড় হাতের বিশেষ চিহ্ন, আন্ডারস্কোর, ডলার সাইন,
তারপর আরো যা যা চিহ্ন আছে 0 থেকে 9। তুমি বলতে পারো যে স্যার 0 থেকে 9 এগুলো আবার অ্যালফাবেট অক্ষর চিহ্ন হয় নাকি? হ্যাঁ হয়। রোড নাম্বার 15, হাউস নাম্বার 32, এই 15 আর 32 কি অ্যাডিশন, যোগ হবে, বিয়োগ হবে, ভাগ হবে, গুণ হবে? না, কিচ্ছুই হবে না। there is no numeric value of these two figure 15 and 32। যখন আমি ক্যারেক্টার ডেটা টাইপ হিসেবে কোনো নাম্বারকে ডিক্লেয়ার করব তখন এর নিউমেরিক ভ্যালু থাকবে না। সুতরাং একে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না। ঠিক আছে? তো আমাদের এই বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে ইন্টিগ্রাল একটা, তারপর হচ্ছে তোমার ভয়েড ডাটা টাইপটা আমি তোমাকে বলি, বা নাল বা ভয়েড। ধরো কেউ পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে 100-তে পেয়েছে গোল্লা, রসগোল্লা, তার কিন্তু একটা ভ্যালু আছে, হি স্কোর আ 0, গোল্ডেন ডাক। কিন্তু একজন পরীক্ষাই দেয় নাই, তার মার্কস নেই, এটা হচ্ছে ভয়েড, নাল, ফাঁকা। ঠিক আছে? ভয়েড। এরপর হচ্ছে তোমার ডান সাইডে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপের মধ্যে আবার দুইটা প্রকার আছে, আমি বলছি দুইটা প্রকার, ফ্লট এবং ডাবল। এখানে তুমি হয়তো বইতে দেখতেও পারো, কোনো বইতে লং ডাবল আছে। লং ডাবল বলা যাবে না, কারণ এটা হচ্ছে একটা মডিফায়ার, ডাটা টাইপের মডিফায়ার। যদি তুমি লং ডাবল বলো তাহলে শর্ট ডাবল বলতে হবে। তারপর সাইন্ড ইন্টিজার আছে, আনসাইন্ড ইন্টিজার আছে। কই, আমরা তো লং ইন্টিজার বলি নাই। যেমন হি ইজ আ বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়। That is the modifier of that particular boy. So that long double, it's a modifier of double. It's not a type, এটা কোনো প্রকার না। এখন আমরা ইন্টিজার ডেটা টাইপ নিয়ে একটু ডিটেইলসে যাব। আমরা বলবো যে আমাদের ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। এখানে ফার্স্টে ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার। এক নাম্বার জিনিসটা বলবো এখানে অক্ষর, বর্ণ, চিহ্ন, হ্যাঁ, অক্ষর, চিহ্ন ইত্যাদি নিয়ে যে ডাটা টাইপ গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার ডাটা টাইপ। এর কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ড হচ্ছে CHAR ক্যার। ক্যারেক্টার ডাটা টাইপের কিওয়ার্ড হচ্ছে ক্যার। ওকে, দেন এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 1 বাইট ইকুয়ালস টু 8 বিট। দেন স্টুডেন্টস, 8 বিট যদি জায়গা দখল করে তাহলে 2 টু দি পাওয়ার 8 256 কম্বিনেশন হবে। তাহলে ডেটা রেঞ্জ বলে এটাকে। ডেটা রেঞ্জ কত হবে? 0 থেকে 255। এখানে প্রিন্টিং মিস্টেক আছে বইয়ের মধ্যে, তোমরা দেখবা 0 থেকে 256 দেওয়া আছে, 256 দেওয়া আছে। কারেকশন করে নিবে। এখানে দেখো, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো এই যে 15, এই 15 এর পেছনে কি কোনো প্লাস বা মাইনাস সাইন দেয়া আছে? আছে না? নাই। ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন যুক্ত নাই। যে সকল সংখ্যার শুরুতে ধনাত্মক বা ঋণাত্মক, পজিটিভ অর নেগেটিভ সাইন নেই, দে আর আনসাইন্ড নাম্বার। এন্ড যদি চিহ্ন যুক্ত থাকে, দে আর সাইন্ড নাম্বার। সাইন, আনসাইন্ড, চিহ্ন যুক্ত, চিহ্নবিহীন। স্টুডেন্টস, এটা সাইন যুক্ত কিভাবে হবে? 7 প্লাস 15 হতে পারে, 25 মাইনাস 13 হতে পারে। এরকম চিহ্ন যুক্ত থাকলে তাদেরকে চিহ্ন যুক্ত সংখ্যা, সাইন্ড নাম্বার বলে। এখন যেগুলোর সাইন যুক্ত থাকে না, তারা কি ধনাত্মক না ঋণাত্মক? দে আর অল পজিটিভ নাম্বারস, রাইট? তাহলে আনসাইন্ড ক্যারেক্টার, SIGNED, আনসাইন্ড ক্যারেক্টার, CHAR ক্যারেক্টারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 256। যদি সাইন ক্যারেক্টার হয়, SIGNED সাইন ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার হয়, তাহলে 256 অর্ধেকটা চলে যাবে মাইনাসে, অর্ধেকটা চলে যাবে প্লাসে। এর হচ্ছে -128 থেকে প্লাস 127, প্লাস 127, জিরো একটা খেয়ে ফেলছে, এই জন্য 127। 0 থেকে 127, 128 কি? এটাকে যদি আমরা পাওয়ার দিয়ে লিখি তাহলে -2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 7 -1। প্রিন্টিং মিস্টেক আছে বইয়ের মধ্যে, এরকম দেওয়া আছে -2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 7 -1। -1 ওলা নাই,
বলা নাই, ওই যে উপরে এরকম এক কমবে মানে হচ্ছে 127, টু দি পাওয়ার 7 হচ্ছে 128 থেকে এক কম 127। ঠিক আছে, এই ভুলটা কারেকশন করে নিবে। তাহলে আমরা ডেটা রেঞ্জ জেনে ফেললাম। ডেটা রেঞ্জ কিন্তু তোমার এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি যে ক্লাসগুলো করছি আলহামদুলিল্লাহ তোমাদের এমসিকিউ কোশ্চেনও কভার হয়ে যাবে। ক্যারেক্টারের পরে ইন্টিজার, INTEGER, ইন্টিজার, ইন্টিজারের জন্য এভাবে সাজাও, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এগুলো সব 150 450 নাম্বার পেজে আমরা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে কি কিওয়ার্ড, এখানে আরেকটা জিনিস বলে দেই যে আমরা যদি ক্যারেক্টার ডাটা টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে কিওয়ার্ড ক্যার দিয়ে স্পেস দিয়ে আমরা মনে করো ভেরিয়েবলের নাম দিলাম পি সেমিকোলন, এভাবে ডিক্লেয়ার করব। কিওয়ার্ড হচ্ছে ইন্ট, INT, হ্যাঁ এই যে কিওয়ার্ডটা হচ্ছে তোমার ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে মেমরিতে 2 বাইট জায়গা দখল করে, ইকুয়ালস টু 16 বিট। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, 2 টু দি পাওয়ার 16 ৬৫,৫৩৬টি অদ্বিতীয় বিন্যাস তৈরি করে। যদি আনসাইন্ড আনসাইন্ড ইন্টিজার হয় তাহলে 0 থেকে ৬৫,৫৩৫টি এক খেয়ে ফেলছে, ওই যে 36টি একটা খেয়ে ফেলছে 0। এটা যদি আমরা পাওয়ার দিয়ে লিখি তাহলে 0 থেকে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, এরকম কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, এটা প্রিন্টিং মিস্টেক। এটা আইসিটি বইতে বাড়া, আইসিটি বইতে এরকম এক্সেল উঠায় এ প্রিন্টিং মিস্টেক হই যায় বাড়া, টাইপ করে এই বেটা তো কইতে পারে না এদি কি হইবে, এ আন্দাজি কুন্দাজি করে ফিরে দেয়। ওইগুলা ভুল তুমি ওই টেস্ট পেপার কও যেখানে কও বই খাতা গাইড বই দেবার জায়গায় ভুল চললে এই কি বলছো কিছু। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, SIGNED সাইন ইন্টিজার হবে কি বলো, তোমরা বলো। অর্ধেকটা মাইনাস 32,768 থেকে প্লাস 32,767, ইয়েস। বা এরকম হতে পারে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 2 টু দি পাওয়ার 15 থেকে শুরু করে প্লাস 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। হ্যাঁ শেষ। এই দুটো দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ এই তথ্যগুলোই কাজে লাগবে, এখানে আর কিছু নেই। এবার আমরা চলে যাব ফ্লোটের ডিটেইলসে। মুছে ফেললাম কিন্তু ফ্লোটের ডিটেইলস করব, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপের ডিটেইলস করব। ফ্লোটিং পয়েন্ট, FLOATING, ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপে আমরা কাজ করব ধনাত্মক 23.75 বা ঋণাত্মক -193.78, ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা, এগুলো নিয়ে কাজ করব। এটা 1 নাম্বার বলে ফেললাম। 2 নাম্বার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে তোমার FLOAT, ফ্লোট, অলওয়েজ স্মল লেটার। কিওয়ার্ড, এভরি কিওয়ার্ড ইন এ স্মল লেটার। নাম্বার 3 হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। 4 বাইট ইকুয়ালস টু 4 8 32 বিট। ঠিক আছে, আচ্ছা বাচ্চারা, দেন আমরা ডেটা রেঞ্জ করব। 4 নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার 32, এটার আর মান বের করতে গেলাম না। 2 টু দি পাওয়ার 32 তুমি ক্যালকুলেটর এমনি মান বের করতে পারবে। তারপর হচ্ছে আনসাইন্ড, SIGNED, আনসাইন্ড প্লট। প্লট হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, SIGNED, সাইন্ড প্লট। FLOAT, প্লট ইকুয়ালস টু হচ্ছে তোমার অর্ধেকটা হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার 31 থেকে শুরু করে প্লাস 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। একটা বাড়তি ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ দশমিকের পর 6 ঘর প্রদর্শন করে। আমরা যেখানে পয়েন্ট 12 দিয়েছি না, এটা হচ্ছে দশমিকের পর 2 ঘর প্রদর্শন করবে। ধরো আমাদের আনসার আসলে এভারেজে
12.333333 ছয়টা 3, তাহলে এরকম লিখলে 12.33 আসবে, মানে দুইটা 3 আসবে, দশমিকের পর 2 ধরবো দশমিক। আচ্ছা, তাহলে আমরা এখানে নোটটা লিখে দিব যে 6 কি বলবো, দশমিকের পর 6 ডিজিট। আমি তোমাকে শর্টে বলে দিলাম 6 ডিজিট, দশমিকের পর দশমিক বিন্দুর পর রেডিক্স পয়েন্টের পর 6 digit will be displayable. And then double data type, DOUBLE double data type এক নাম্বার হচ্ছে 2.3 into 10 to the power 100, এরকম কোন ধনাত্মক ঋণাত্মক সূচক টাইপের সংখ্যাগুলো। এখানে কিওয়ার্ড খুব ইজি, DOUBLE ডাবল। তারপর হচ্ছে 3 নাম্বার 8 বাইট জায়গা দখল করে, 8 বাইট ইকুয়ালস টু 64 বিট। যে স্টুডেন্টস, আমি যদি এমসিকিউ তে প্রশ্ন করি তাহলে আমি বলে দেই যে ডাবল ডাটা টাইপ কয় বিট জায়গা দখল করে, আর অপশনে কতে এতেই আছে 8। স্টুডেন্ট জানে 8 বাইট, ও ক দাগিয়ে বসে আছে। এরপর যে খতে 16, গতে 32, ঘতে গিয়ে আনসার 64। এরপরে হাপিতেশ করে লাভ নাই, বি সিরিয়াস, লাস্ট পর্যন্ত অপশনটা খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে তুমি আনসার সঠিক আনসার করতে পারবে। 4 নাম্বার হচ্ছে আনসাইন্ড, UNSIGNED, আনসাইন্ড DOUBLE ডাবল হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1। আর সাইন্ড হবে কি SIGNED, সাইন ডাবল DOUBLE ডাবল হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 63 থেকে 2 টু দি পাওয়ার 63 মাইনাস 1। ডে স্টুডেন্টস, আমি কিন্তু দুই লাইনেই আছি। কেবল হচ্ছে এই যে ডেটা টাইপ আমরা এখানে ইন্টিজার এবং ফ্লোট, কেন এখানে ইন্টিজার লিখলাম, কেন এখানে ফ্লোটিং পয়েন্ট লিখলাম, এইটার উপযুক্ত কারণটা আমরা তোমাদেরকে বুঝায় বলার চেষ্টা করতে পারি। তিনটি পূর্ণ সংখ্যা নাম দিয়েছি এ বি সি। এই তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সাম হইতে পারে, টোটাল হইতে পারে। You may declare x, but x is not meaningful. X is not meaningful. X কি যোগফল না, বিয়োগফল না, ভাগফল বোঝাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। But summation যোগফল, তুমি বলতে পারো টোটাল, that will be meaningful, much more meaningful. এটা একটা সাজেশন, এটা নিয়ম না। ভেরিয়েবল ডিক্লারেশনের সাজেশন হচ্ছে যেন অর্থবহ হয়, বোধগম্য হয়। তাহলে তিনটি পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, প্রোগ্রামে যদি তুমি ইন্টিজার a, b, c, সাম, এভিজি দাও, এভারেজ, এভিজি ফর এভারেজ মানে গড় দাও, তাহলেও প্রোগ্রাম হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে, বাট প্রোগ্রামার হতে পারবে না কখনো। তাহলে কখনো প্রোগ্রামার হতে পারবে না, কারণ তিনটি পূর্ণ সংখ্যার গড় কখনো কখনো ভগ্নাংশ আসতে পারে, আর ভগ্নাংশের ডেটা হচ্ছে প্লটিং পয়েন্ট। দ্যাটস ওয়াই উই হ্যাভ ডিক্লেয়ার্ড প্লট এবিসি। ক্লিয়ার? এই জন্য আমরা ইন্টিজার এবিসি কমা সাম এন্ড দেন এবিসি প্লট ডিক্লেয়ার করেছি। এবার আসো, এই যে ডিক্লেয়ার করেছি ইন্ট, তারপর স্পেস দিয়েছি, কমা দিয়েছি, এখানে কমা দিব কি দিব না, এইটার একটা নিয়ম আছে, হচ্ছে ডেটা টাইপ ঘোষণার নিয়ম। এটা পেজ নাম্বার 451, পেজ নাম্বার 451 তে ডেটা টাইপ ঘোষণার নিয়ম পাবে তোমরা। আমি একটু তোমাদেরকে বুঝায় দিচ্ছি, তারপর মিলাই নিবে তোমরা। পেজটা আমি ছবি আকারে অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে দিব। ডেটা টাইপ ঘোষণার নিয়ম, ডেটা টাইপ ঘোষণার নিয়ম এই যে সুন্দর করে লিখবে। আমার লেখা পচা, এটা হচ্ছে আমার সবচাইতে ড্রব্যাক, আমার লেখা খুবই আনপ্রেজেন্টেবল, আই এম রিয়েলি সরি। ডেটা টাইপ ঘোষণার নিয়ম, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ডেটা টাইপ, নির্দিষ্ট ডেটা টাইপ অনুযায়ী, নির্দিষ্ট ডেটা টাইপ অনুযায়ী ডেটা টাইপের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। whether it might be int, it might be float, float, ঠিক আছে। দেন নাম্বার 2, ডেটা টাইপের কিওয়ার্ডের পরে স্পেস দিতে হবে। কি দিতে হবে?
স্পেস ইজ আ ম্যান্ডেটরি, অবশ্যই দিতে হবে। তাহলে স্পেসটা আমরা দিলাম, স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সব শেষে সেমিক্লোন। এই যে এস দিয়েছি দেন সেমিক্লোন, এই সেমিক্লোনটা নিয়ে একটু কথা বলি। আই লাভ ইউ একবার না ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেন্টেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স টার্মিনেশন হচ্ছে ফুল স্টপ, টার্মিনেশন হচ্ছে ফুল স্টপ। সিলেটি মা আমার তোমারে যে ভালো লাগে, আর বরিশালা ভাষায় মুই তোমারে ভালো পাই। এরপরে কি দাড়ি, বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের সমাপ্তি সূচক হচ্ছে দাড়ি। বাংলা ভাষা ইংরেজি ভাষা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ভাষা, ওখানে সেন্টেন্স বাক্য, এখানে স্টেটমেন্ট, স্টেটমেন্টের টার্মিনেশন হচ্ছে সেমিক্লোন। সেমিক্লোন ইজ আ মাস্ট আফটার এভরি স্টেটমেন্ট, বাট ডিয়ার স্টুডেন্টস কোথাও কোথাও সেমিক্লোন দেয়া যাবে না, দিলে ভুল হবে। যেমন ইফ, ফর যখন আসবে তখন তোমাদেরকে লজিক্যালি বুঝাই দেব যে এখানে কেন সেমিক্লোন হবে না। নো টেনশন, ডু কুকি। তাহলে কি হলো, 3 নাম্বার নিয়ম শেষ। 4 নাম্বার নিয়ম হচ্ছে আমরা এখানে লিখতে পারতাম ইন এ সেমিক্লোন, ইন বি সেমিক্লোন, ইন সি সেমিক্লোন, ইন কি সাম সেমিক্লোন ওলা লিখতে পারতাম। কিন্তু একই ডেটা টাইপের একাধিক ভেরিয়েবল হলে কিওয়ার্ডের পর স্পেস দিয়ে ভেরিয়েবলের নামগুলোর মাঝে কমা দিয়ে সব শেষে সেমিক্লোন ব্যবহার করতে হয়। পেজ নাম্বার 451, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মিলে যাবে। এই যে এখানে ইন্ট এ কমা বি কমা সি কমা সাম, ঠিক আছে। 5 নাম্বার নিয়ম হচ্ছে স্টোর মানে ইনপুট এবং হচ্ছে আউটপুটের জন্য নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। দিস ইজ ফরম্যাট স্পেসিফায়ার। %d শব্দটা আমি লিখে দিই তোমাদেরকে। ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার টপিকটা আছে বইয়ে, প্রত্যেকটা বইতে আছে। আমার পেজ নাম্বারটা মনে আসতেছে না। আসাদুজ্জামান স্যারের বইতে প্রচুর ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে। আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কয়টা আমরা করব প্রোগ্রাম আমাদের এইচএসসি লেভেলে, সেখানে মাত্র 2টা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। হচ্ছে %d, d ফর ডেসিমেল। হায়ার এডুকেশনে এটাকে %i ও বলে, i ফর ইন্টিজার। মানে হচ্ছে এবিসি এর ডেটা টাইপ কি ইন্টিজার, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি %d। আমরা ইনপুট নিচ্ছি এখানে 3টা, দ্যাটস হোয়াই উই হ্যাভ ইউজড %d, 3% হিয়ার। এখন দেখো যখন আমরা এভিজি এভারেজ ফ্লোটিং পয়েন্টটাকে আউটপুট দিচ্ছি তখন তার ফরম্যাট স্পেসিফায়ার %f। প্রিন্ট এফ, প্রিন্টার আউটপুট আউটপুট দেয়, প্রিন্টার কি করে আউটপুট বের করে দেয়, ছাপিয়ে বের করে। আর স্ক্যান এফ, স্ক্যানার, স্ক্যানার কি করে স্ক্যান করে ইনপুট নেয় কম্পিউটার মধ্যে। স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন। এই আউটপুট, ইনপুট এবং আউটপুটের নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। তাহলে ডেটা টাইপ ঘোষণার নিয়ম হলো 5টি। 1 নাম্বার হচ্ছে ডেটা টাইপের নির্দিষ্ট ডেটা টাইপ অনুযায়ী নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেমন এখানে কিওয়ার্ড ব্যবহার করেছি। 2 নাম্বার হচ্ছে মাঝখানে স্পেস দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে, ভেরিয়েবল বা চলক। চলো এখানে সংজ্ঞাটা একটু জেনে নেই। ভেরিয়েবল বা চলক প্রোগ্রাম চলাকালীন সময় যার মান পরিবর্তনশীল, চলমান, ভেরি করে যার মান তাকে ভেরিয়েবল ইংরেজিতে, বাংলায় হচ্ছে চলক বলে। এইটা যদি আমরা ওই যে বলেছিলাম ক্যালকুলেটর কি হচ্ছে একই মান বারবার নিচ্ছে ছাড়া আর কোনো মান দিচ্ছে না, তাহলে এটা ইউজেবল হবে না। আর আমাদের এখানে এই একই মান যদি আমরা নেই তাহলে হবে না, এই যে স্ক্যানের দিয়ে ইনপুট নেবে কোন ইউজার, এ এর মান দিল 10, বি এর মান দিল 12, সি এর মান দিল 13। আর কোন ইউজার বললো না এর মান হচ্ছে 5 কোটি, বি এর মান 3 কোটি, 3.5 কোটি, সি এর মান আলাদা, তাহলে ওই ইনপুটের জন্য যোগফল এবং গড় করে দিবে। যখন যে ইনপুট দিবে সেই ইনপুটের জন্য কাজটা করবে প্রোগ্রাম আমাদের। এই জন্য আমরা এখানে চলক ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো ভেরিয়েবলের ডেটা টাইপ অনুযায়ী হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার %d, %a এগুলো ব্যবহার করতে হবে।
এলো ডেটা টাইপ ঘোষণার নিয়ম শেষ। 1 নাম্বার নিয়ম হচ্ছে ডেটা টাইপ অনুযায়ী নির্দিষ্ট ডেটা টাইপ অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কিওয়ার্ডের শেষে পরে স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল চলো। 3 নাম্বার হচ্ছে সবশেষে সেমিকোলন। 4 নাম্বার হচ্ছে একই ডেটা টাইপের একাধিক ভেরিয়েবল হলে কিওয়ার্ডের পরে ভেরিয়েবলের নামগুলোর মধ্যে কমা কমা দিয়ে সবশেষে সেমিকোলন। ওখানে দেখবা একটা প্রিন্টিং মিস্টেক রয়ে গেছে, সামের পরে সেমিকোলনটা বইতে নাই, তোমরা সেমিকোলনটা দিয়ে নিবে। 5 নম্বর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, তাহলে আমরা কিন্তু 2টা লাইনই পড়তেছি। এই 2টা লাইনের লাস্ট টপিক আজকে ভেরিয়েবলের নামকরণের নিয়ম। আমরা এখানে নাম দিচ্ছি এ বি সি, আমরা নাম দিতে পারি এক্স ওয়াই জেড। আচ্ছা, আমরা কি নাম দিতে পারি এন স্পেস 1? পারি। আমরা কি নাম দিতে পারবো এন হাইপেন 1? পারবো কি? আমরা কি নাম দিতে পারবো 1n? আমরা কি নাম দিতে পারবো NUM নাম 1? পারবো কিনা? ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্ন মনের মধ্যে থেকে যায়। আমাদের বাঙালি কারোর নাম কি হতে পারে লুকি জাঙ্গিয়া? এই যে আমাদের জিম্বাবুয়েন অলরাউন্ডার লুকি, খুব ভালো প্লেয়ার, এটা তো বাঙালিদের নাম হতে পারে না। আমাদের বাঙালি মেয়েদের কারোর নাম ক্যাটরিনা কাইফ নেই। ঠিক আছে, তো যে স্টুডেন্টস, নামকরণের তো একটা নিয়ম থাকবে। আমার বাচ্চার নাম রাখলাম আমি তালের আটি, আমার বাচ্চার নাম রাখলাম আমি সিলিং ফ্যান, হতে পারে না। তো এই যে ভেরিয়েবল গুলো, এগুলো একটা নামের নির্দিষ্ট নিয়ম আছে। আমি কি NUM নাম 1 এভাবে লিখতে পারবো? আমি কি NUM বি আর নাম্বার 1 এভাবে লিখতে পারবো? তাহলে এগুলো হচ্ছে ভেরিয়েবলের নামকরণের নিয়ম। ভেরিয়েবলের নামকরণের নিয়ম। ঠিক আছে, আমি খুব শর্ট করে সুন্দর করে গুছায় বলবো, তোমাদেরকে কিভাবে খাতায় লিখতে হবে সেটাও বলে দেব। ভেরিয়েবলের নামকরণে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, 0 থেকে 9, আন্ডারস্কোর এবং ডলার সাইন, আন্ডারস্কোর এবং ডলার সাইন। কোন বইতে বলেছে যে ডলার সাইন ভেরিয়েবলের নামকরণে দেয়া যাবে না। অত কনফিউশনে যাওয়ার দরকার নাই, তোমরা ইজি করে পড়বে। হ্যাঁ, এগুলো ব্যবহার করা যায়। তাহলে তোমরা এই লাইনটাকে আমি শর্টে লিখেছি, এই লাইনটাকে তোমরা বলবো কি ভেরিয়েবলের নামকরণে ছোট হাতের থেকে যে, বড় হাতের থেকে যে সংখ্যা অঙ্ক 0 থেকে 9, আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করা যাবে। এটা হলো 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে নামকরণের শুরুতে এই শব্দটা ব্যবহার করতে হবে অবশ্যই অ্যালফাবেট, অ্যালফাবেট, অক্ষর ব্যবহার করতে হবে। তাহলে নামকরণের শুরুতে অক্ষর ব্যবহার করতে হবে। তার মানে কি, এটা করা যাবে না, এটাতে শুরুতে অক্ষর নেই। ক্লিয়ার? শুরুতে অক্ষর নেই, শুরুতে সংখ্যা আছে, অঙ্ক আছে, ভেরিয়েবলের নামকরণে এটা ব্যবহার করা যাবে না। 3 নাম্বার নিয়ম হচ্ছে নো স্পেস, SPAC, নো স্পেস। ভেরিয়েবলের নামকরণে ফাঁকা স্থান ব্যবহার করা যাবে না। এখানে যে ফাঁকা স্থান ব্যবহার করেছি এটা করা যাবে না। এটা করা যাবে N_1 আন্ডারস্কোর ব্যবহার করা যায়, এটা করা যাবে। 4 নাম্বার নিয়ম হচ্ছে নো রিজার্ভ ওয়ার্ড অর কিওয়ার্ড। এই তোমরা কিন্তু এইভাবে লিখবা না, এই যে আমি লিখতেছি নো স্পেস, এইভাবে লিখে আসবা না। তোমরা লিখবা হচ্ছে ভেরিয়েবলের নামকরণে ফাঁকা স্থান ব্যবহার করা যাবে না। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষায় যদি আসে যে ভেরিয়েবলের নামকরণের নিয়ম লিখো ফতে অনুধাবনের জন্য, তোমাদের পরীক্ষায় যদি আসে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য লিখো, তোমাদের পরীক্ষায় যদি আসে ফ্লোচার্ট অ্যালগরিদমের পার্থক্য লিখো, সৃজনশীল অনুযায়ী এই প্রশ্নটা একটা গোল্লা প্রশ্ন হয়েছে, এটা কোনো প্রশ্নের জাতি হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই পার্থক্য হুবহু বইতে পাওয়া যায়। হুবহু যেটা বইতে পাওয়া যায়, মুখস্থ করা যায়, সেটা হচ্ছে জ্ঞানমূলকে আসবে, কয়ে 1 মার্কের জন্য। আর এইগুলো প্রশ্ন যদি আমরা অনুধাবনের করতে চাই, তখন আমরা বলতে হবে এরকম কোন একটা দিয়ে বলবো যে ভেরিয়েবলের নামকরণে ভেরিয়েবলের এটা কি বৈধ নামকরণ কিনা ব্যাখ্যা দাও, এরকম আসবে। বাট আমি সাধারণত, আমি বলে দিই একদম ফ্রি অ্যান্ড ফ্রাঙ্ক, আমি সাধারণত হচ্ছে
সিটি পরীক্ষাতে, শ্রেণী পরীক্ষাতে আমি বলে দিই যে ভেরিয়েবলের নামকরণের নিয়ম লেখো, কারণ আমার তখন স্টুডেন্টদেরকে দরকার হচ্ছে এই জ্ঞানটা আগে মুখস্থ করানো, তারপরে আমি তাকে স্ট্যান্ডার্ড বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করব নেক্সট এক্সামে, যে হচ্ছে এরকম ভেরিয়েবলের একটা নাম দিলাম, এটা বৈধ কিনা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদমের পার্থক্য লেখো, ফ্লোচার্টের সুবিধা লেখো। এগুলো ছোট ছোট পরীক্ষাগুলোতে স্টুডেন্টকে মেমোরাইজ করার জন্য প্রশ্নগুলো সেট করা যেতে পারে। বাট যখন আমাদের একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, প্রি টেস্ট, টেস্ট, তখন এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের শিক্ষকদের অনেক সচেতন হতে হবে এবং স্টুডেন্টদেরও কিন্তু সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে। যেমন একটা প্রশ্ন যদি আমরা করি কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য লিখো, এটা কিন্তু অনুধাবনের স্ট্যান্ডার্ড কোশ্চেন নয়। আমরা যদি বলি কম্পাইলার বা এরকম নির্বাহ করতে সময় কম লাগে যে অনুবাদকের, বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, ছোট করে ব্যাখ্যা করো, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড অনুধাবনের প্রশ্ন হয়েছে। কারণ সরাসরি আমি বলি নাই যে নির্বাহ করতে সময় কম কাল লাগে, নির্বাহ করতে সময় লাগে ওই অনুবাদকের যে হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সংরক্ষণ করে রাখে। আমরা সেই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিব। এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাও না যে স্যার আমি তো এগুলো বুঝি না, নেক্সট ক্লাসে আসবে সবগুলো আমি তোমাদের ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? নো কিওয়ার্ড। স্টুডেন্টস, তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, যেগুলো দ্বারা সি প্রোগ্রামে একটা নির্দিষ্ট অর্থ বহন করে, যেমন কর্ণীয়, মেইন, ইন, প্লট। এই প্লট দ্বারা কি বোঝায়? প্লটিং পয়েন্ট, ভগ্নাংশ সংখ্যা, ডেটা টাইপের ডিক্লারেশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, এটা কিন্তু আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা রিজার্ভ ওয়ার্ড না, এটা রিজার্ভ ওয়ার্ড, এটা রিজার্ভ ওয়ার্ড, এটা রিজার্ভ ওয়ার্ড। তাহলে এরকম রিজার্ভ ওয়ার্ড, যেমন মনে করো মেইন একটা রিজার্ভ ওয়ার্ড, এটাকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। এই জায়গায় আছে যে মেইন, এইটা হচ্ছে ফাংশন। ফাংশন চেনার উপর হচ্ছে মেইনের পরে বা যে কোনো কিছুর পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট। আমরা যদি বলি ইন্ট এভিজি বা ফ্লোটই ধরো, ফ্লোট এভিজি ফার্স্ট ব্র্যাকেট, তখন এভিজিটা ফাংশন হয়ে গেছে। আর যখন এভিজির পরে সেমিকোলন, এটা ভেরিয়েবল, তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে মেইন ফাংশন। এটা একটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। কিচ্ছু যদি না থাকে সি প্রোগ্রামে, মেইন ফাংশন থাকবে। মেইন ফাংশন থেকে সি প্রোগ্রাম কাজ করা শুরু করে, ঠিক আছে? ইন্ট মেইন এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, তবে এইভাবে করা যাবে। কারণ আমি আগেই বলেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ, ছোট হাতের বড় হাতের আলাদা অর্থ বহন করে। কিন্তু আমরা এই ফ্যাসাদের মধ্যে যাবই না, দরকার নাই। ইন্ট মেইন কত কিছু আছে দুনিয়ায়, ওগুলো দিয়ে ডিক্লেয়ার করব, ঠিক আছে? তাহলে পঞ্চম নিয়মটাই কিন্তু এটা, ছোট হাতের ও বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে, আলাদা অর্থ বহন করে। যদি তুমি বলো কমন উদাহরণটাই দিই, মাই রোল, here we have used two capital letters but it is different। এটা যদি আমরা লিখি এইভাবে মাই রোল, বাসায় যদি আমার মিসকে ম্যাডামকে ডাকি টিয়া পাখি, হ্যাঁ, তো পরের দিন ডাকলাম ময়না পাখি, তাহলে ধরবে এই ময়না পাখি কার নাম ডাকতেছো? এই ভিন্ন নামে ডাকা যায় না। ইফ ইউ ডিক্লেয়ার in a small letter and if you use here a capital letter, এটা হবে না, সিনট্যাক্স এরর ধরে ফেলবে সবার করে। হ্যাঁ, টিয়া পাখিরে ময়না পাখি ডাকা যাবে না, ময়না পাখিরে টিয়া পাখি ডাকা যাবে না। মেমোরি শার্প রেখে যাদের যেটা ডাকা ওইটাই ডাকতে হবে। 6 নাম্বার হচ্ছে তোমার এই আরেকটা মজার বিষয়। 6 নাম্বার, ধরো বাসায় হচ্ছে মেড সার্ভেন্ট নেব, মেড সার্ভেন্ট ইন্টারভিউ চলতেছে, তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বললো বিলকিস বেগম। এখন তো বাসার মিসেস খুব রাগ, কেন এই বিলকিস কে কারণ নাম হয়, তোমার নাম আজকে থেকে জরিনা বিবি, কারণ বাসার নাম বিলকিস বেগম। এখন বিলকিস বেগম যদি দুইজনের নাম হয়, তাহলে বিলকিস ডাক দিলে কোনটা আসবে?
বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। একই ফাংশনে আমরা এখানে বললাম ফ্লোট এবিসি, আমরা হারটা ডিক্লেয়ার করলে দিলাম ইন্ট এবিসি, অলা হইতো না। হ্যাঁ, এবিসি নামে দুইটা একই ফাংশনের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে হবে না। আবার গ্লোবাল ভেরিয়েবল আছে, গ্লোবাল ভেরিয়েবল যেটা উপরে ডিক্লেয়ার করব সেটা অন্য কোথাও একই নামে করা যাবে না। একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না। লাস্টে 7 নাম্বার। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে। আনসি থেকে সাজেস্ট করা হয় যে 31 ক্যারেক্টার বেশি ভেরিয়েবলের নাম ঘোষণা করার দরকার নেই। এই যে আমরা বললাম একই নামে ঘোষণা করা যায় না, এখন নাম দুইটা একই হয়েছে কিনা, এই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করে ফেললাম 500 আয়াতের বিশাল ভেরিয়েবলের নাম হচ্ছে আই লাভ বাংলাদেশ ভেরি মাচ, বড় করে। এখন এই দুইটা ভেরিয়েবলের নাম একটা থেকে তো ডিফার করতে হবে, ডিফারেন্ট হতে হবে। এই ডিফারেন্সটা আছে কিনা এটা প্রথম 31 ক্যারেক্টারের মধ্যে জাস্টিফাইড। আর তুমি চেঞ্জ করলা 32তম ক্যারেক্টারে গিয়ে, লাভ কি হবে? তাহলে তো সেমই বলবে। এই জন্য কোন একটা বইতে বলেছেন যে সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়, এটা আংশিক সত্য। এখানে স্ট্যান্ডার্ড কথা হচ্ছে যে আনসি হচ্ছে প্রথম 31 ক্যারেক্টারের মধ্যে যাচাই করে যে ভেরিয়েবলের নামটা আলাদা কিনা। 31 ক্যারেক্টার বেশি ব্যবহার করা যায়, বাট এটা বললেও হবে নট মোর দেন 31 ক্যারেক্টার, অক্ষর 31 ক্যারেক্টার 31 অক্ষরের বেশি না। রেস্টুরেন্টস ভেরিয়েবলের নামকরণে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, $0 থেকে $9 ব্যবহার করা যাবে। আবার কোথাও বলেছে যে, আমি বলেছি শুরুতে অবশ্যই অ্যালফাবেট ব্যবহার করতে হবে, বেশ কথা হয়ে গেল। তো আরেকটা লাইনে গিয়ে যদি বলি যে শুরুতে নাম্বার সংখ্যা ব্যবহার করা যাবে না, তো এই অক্ষর ব্যবহার করা দিয়েই তো ওটা হয়ে গেছে। আচ্ছা, নো স্পেস, কোনো ফাঁকা স্থান ব্যবহার করা যাবে না। এই যে হাইপেন, এটাও তো ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এই চিহ্নটা তো ব্যবহার করা যায় না, এটা বাদ। ঠিক আছে। তারপর হচ্ছে ছোট হাতের বড় হাতের আলাদা অর্থ বহন করে কোনো কিওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড ভেরিয়েবলের নাম হিসেবে ঘোষণা করা যাবে না। একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবলের। তাহলে দেখো আমাদের এই দুইটা লাইন কিন্তু পড়া হয়ে গেছে। আমরা ডেটা টাইপ কি জানি, ডেটা টাইপ ঘোষণার নিয়ম কিভাবে লিখতে হবে সেটা জানি, এন্ড দেন ভেরিয়েবল গুলোর নাম কিভাবে করতে হবে শিখে ফেললাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে এসে আবার কিন্তু 2 লাইন শিখে ফেলবো, বেশি দিন লাগবে না, মাত্র 2 বা 3টা ক্লাস। একটা সি প্রোগ্রাম যদি তুমি কমপ্লিটলি শেখো, সি প্রোগ্রামের 90% কমপ্লিট, 90%। এই ক্লাসটা 3 ফেজ, 3টা ফেজে আমরা শিখবো, 90% কমপ্লিট। এরপর জাস্ট একটু 19-20 করব। একটু জিনিস আর লাস্ট বলি, হচ্ছে মনে করো আমরা ডিক্লেয়ার করলাম ইন্ট রোল 10, বলো তো এটা বৈধ ভেরিয়েবল না অবৈধ ভেরিয়েবল? কি অবৈধ সন্তান না বৈধ সন্তান? হ্যাঁ, এটা অবৈধ ভেরিয়েবল। অবৈধ ভেরিয়েবল নাম ঘোষণা, কারণ হচ্ছে এখানে স্পেস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হবে না। তাহলে কারেকশন কি? ইন্ট ROLL রোল 10, এটা করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আমরা যদি এরকম করি ইন্ট ডাবল কোটেশন রোল সেমিকোলন, না, এটা ব্যবহার করা যাবে না, কারণ এই যে বিশেষ চিহ্ন কোটেশন ভেরিয়েবলের নামে ব্যবহার করা যায় না। তোমরা সঠিক ধরেছো। এখানে অনুধাবনের প্রশ্ন কিন্তু এরকমই হবে, ইন্ট রোল বৈধ ভেরিয়েবল কিনা ব্যাখ্যা দাও। কিন্তু তোমাদের শ্রেণী পরীক্ষায় কিন্তু এটা হয় না। শ্রেণী পরীক্ষায় আমি বলবো ভেরিয়েবলের নামকরণের নিয়ম লিখো, পুরো 7টা লিখতে হবে। সরি, যদি কেউ 6টা লেখো তাহলে কিন্তু ইনশাআল্লাহ নাম্বার দেবো না, তা না, 2-1 দিয়ে দেবো। তারপর হচ্ছে ইন্ট রোল হাইপেন 10, হয়তো নাই হাইপেনের লেখা। যদি আমরা বলি ইন্ট কি বলা যায়, ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করা যাবে? যাবে না। তাহলে তুমি বৈধ অবৈধ ভেরিয়েবল বুঝে গেছো। আমরা পুরো ক্লাসটা একটা রিক্যাপ করি।
আমরা তিনটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করতে চেয়েছি। যোগফল ও গড় নির্ণয় করতে ফ্লোচার্ট করেছি। ফ্লোচার্টের শুরুতে ডিম্বাকৃতির বিস্তার, তারপর হচ্ছে সামান্তরিক। খেয়াল করবে, সামান্তরিকের সংজ্ঞাটা পর্যন্ত আমি ক্লাসে শিখাই। যে চতুর্ভুজ ক্ষেত্রে পরস্পর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, কোনো কোণই এক সমকোণ নয়, কি বলে, কোনো কোণই এক সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আর যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ সমকোণ পরস্পর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে। এটা দুইটা এক বক্সেও লেখা যেতে পারে, কিন্তু আগে পরে একটা ঝামেলা আছে, আলাদা লেখাই উত্তম। তারপর হচ্ছে আউটপুটের জন্য আবার সামান্তরিক, আয়তক্ষেত্র হচ্ছে প্রসেসিং প্রক্রিয়াকরণের জন্য, এরপর হচ্ছে ডিম্বাকৃতি, এবং এই তীর চিহ্ন হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক। চারদিকেই হতে পারে, এদিক এদিক করে নিচে চারদিকে হতে পারে। এটা জাস্ট স্টেপ দিয়ে লেখা, জাস্ট স্টেপ দিয়ে লেখা। অ্যালগরিদমের পরে আমরা সি প্রোগ্রামটা করেছি, এটা কম্পিউটার সি প্রোগ্রাম। এখানে আমরা কমাবো, এটা ডকুমেন্টেশন সেকশন, এটা ঐচ্ছিক সেকশন নয়, ম্যান্ডেটরি সেকশন নয়, সরি ঐচ্ছিক সেকশন, ম্যান্ডেটরি নয়। ঐচ্ছিক মানে হচ্ছে ইচ্ছা করলে আমি দিতে পারি, ইচ্ছা করলে না। নেক্সট ক্লাসে আমি বলবো কেন এটা ব্যবহার করব না, এখন কেন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করি। এই যদি না জানি, একজন স্ট্যান্ডার্ড প্রোগ্রামার দেখলেও আমি বললাম এই তুমি এটা লিখেছো কেন, তখন তুমি লজ্জায় পড়ে যাবো। বড় প্রোগ্রামার হতে পারবো না, জানবো কিন্তু ব্যবহার করবো না। তারপরে স্টুডিও ডট এস, এগুলো হচ্ছে হেডার ফাইল, এটা মেইন ফাংশন। সিএলআরএস এর একটা ফাংশন, ফাংশন চেনার উপায়, ফার্স্ট ব্র্যাকেট আছে সামনে, সবগুলো স্টেটমেন্টের শেষে সেমিকোলন হবে। আমরা এই দুই লাইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করে শিখেছি। এরপর এখানে মেইন ফাংশনের দুইটা অংশ, এটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট, এটা আমরা জানবো, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। তারপর হচ্ছে গেট সিএস আর একটা ফাংশন, গেট ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য রিটার্ন 0। এই রিটার্ন 0 আমি ব্যবহার করি না, কারণ ভয়েড মেইন ব্যবহার করি। এটা এ পর্যন্তই, বারবার দেখো, কারণ এটা নতুন একটা কিছু। ইনশাআল্লাহ তুমি মনোযোগ ধরে রাখো, দারুণ কিছু করতে পারবা। কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামগুলো আমরা করি সেটা আউটপুট নিজের চোখে দেখা যায়। আর যখন এসএম কন্টেস্ট করে মানুষ, আর এসএম কন্টেস্টের ইয়াগুলো কম্পিটিশন গুলোতে রেজাল্ট মিলায় ফেলে, যা মজা লাগে না, খুব ভালো করতে। বিএসসি তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এসএম কন্টেস্ট করবে তোমরা, প্রোগ্রামার হবে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড। থ্যাংক ইউ ভেরি মাচ।